আমাদের সাথে নাকি ভালো সম্পর্ক চায় ইন্ডিয়া। হে খোদা, আমাদের উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যায়। সার্টিফাইড বাটপার শুভেন্দু দাবি করেছে 5,000 মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। অবশ্য বাংলার লুথার কিং এর উপদেষ্টা কশা জাহেদ কইছে ইন্ডিয়া ইচ্ছা কইরা পুশিন করতেছে না। দেখেন, ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে ছিল গোপাল ভাঁড়, আকবরের দরবারে ছিল বীরবল, তেমনি বাংলার লুথার কিং এর দরবারে আছে কশা জাহেদ। ওরে আর কি বলবো জানি না। আমরা মনে করতাম শিলং সালাউদ্দিন, ইকবাল মাহমুদ টুকু, আমির খসরু, মির্জা ফখরুল, মেজর হাফিজ এরাই বিএনপির মধ্যে ইন্ডিয়ান মাল। এখন দেখি কশা জাহেদ সবার বাপ হয়েছে। অন্যরা তো দেখতেছি দুগ্ধবর্ষ শিশু। তেল হয়েছে কেমন দেখিছেন? আগে তো কুইটা কুইটা কথা কইতো, এখন শরীরের তেল জমিছে, কলকাতা হারবাল খাইছে। বুঝিছাও, আমাদের ট্যাক্সের পয়সায় ইন্ডিয়ার জন্য জাস্টিফিকেশন তৈরি করতেছে। আবার কয় ইউনুসের টাইমে যে সম্পর্ক আছিল সেই সম্পর্ক থেকে বাইরে হয়ে আসতেছে। আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনুস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সে। আমাদের সাথে নাকি ভালো সম্পর্ক চায় ইন্ডিয়া। হে খোদা, আমাদের উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যায়। এমন নির্লজ্জ নতজানু একটা সরকার বাংলাদেশ চালাইতেছে যেন হাসিনার ফ্যাসিবাদের পিছে ইন্ডিয়ার কোনো হাত ছিল না। ইন্ডিয়া খুব ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়া পড়তে বসে। বিএনপিতে একসময় বিদায় নিবি, কশা জাহেদ যেন পলাইতে না পারে খেয়াল রাখেন। প্রত্যেকটা চিহ্নিত ইন্ডিয়ান দালালদের ধরে খাঁচার মধ্যে পড়বেন। সিল লাগান এডিটর সাহেব, কশা জাহেদ আগে, ইন্ডিয়ান দালাল শিলং সালাউদ্দিন, আমির খসরু, মেজর হাফিজ, ইকবাল মাহমুদ টুকু, মির্জা ফখরুল মারিছেন। মাথায় রেখেন, ভুলে যান না, প্রত্যেকটা ইন্ডিয়ান দালালকে এক এক করে সিল মারবো। যাই হোক, আসেন আজকের আলাপ পুশিন। আমরা এই ঘটনার আগা পাঁচতলা বিবেচনা করে দেখব কেন এটা ঘটিচ্ছে আর বাংলাদেশ কি করে না। দেখেন, কাঁটাতারের উপরে একদল মানুষ, মেয়ে আছে, পুরুষ আছে, কোলে বাচ্চা আছে, তারা বাংলায় কথা বলে। তাদের পকেটে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তবু তাদের ধৈর্য হয় না। রাতের অন্ধকারে সীমান্তে দাঁড় করে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা বাংলাদেশি, তোমরা ওই পারে যাও। এখন আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি, কেউ যদি সত্যি ভারতের নাগরিক হয়, ভারত তারে বাংলাদেশে ঠেলা দেয় কেন? আর কেউ যদি সত্যি বাংলাদেশি হয়, তাহলে কাগজ দিয়া তালিকা দিয়া ভদ্রভাবে ফেরত পাঠায় না কেন? এই রাতের অন্ধকারে গেট খুলে মানুষ ঠেলা দেওয়া, এটার নাম কি? এটা কি জিনিস? এটার নাম আছে পুশিং বা পুশব্যাক। আর আজকে আমরা দেখবো এটা নতুন কিছু না, এটা পুরানা খেলা। এটা প্রতিবার একই সময় একই ছকে ফিরে ফিরে আসে। চলেন দলিল ধইরা আগাই, কবে কবে এটা হয়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বাটপাট শুভেন্দু অধিকারী 7 জুন কলকাতার কাছে নিউ টাউনে দলের এক অনুষ্ঠানে দাঁড়ায় কইল যে প্রায় 4,800 অবৈধ বাংলাদেশিকে তারা ইতিমধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে। আরো 836 জন হোল্ডিং সেন্টারে আছে, অপেক্ষা করতেছে। সব মিলায় প্রায় 5,000। এই নীতির নাম ওই বাটপাট দিছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। খুঁজে বের করো, মুছে ফেলো, বাইর করে দাও। মানুষ নিয়ে কথা হইতেছে, খেয়াল করেন, মুছে ফেলার ভাষা, গণহত্যার ভাষা। তো পদ্ধতিটা কি? পুলিশে বলা হয়েছে সন্দেহভাজন কাউরে আদালতে তুলবে না, সোজা বিএসএফ এর হাতে তুলে দিবা। শুভেন্দু নিজেই কইছে এদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হইতেছে। অর্থাৎ কোনো বিচার নাই, কোনো যাচাই নাই, কোনো প্রমাণ নাই। সন্দেহ হইলে কাঁটাতারের ওই পারে। ভারতের নিজের সুপ্রিম কোর্ট 2024 সালের নভেম্বরে এই ধরনের নাগরিক যাচাই ছাড়া বহিষ্কার আর বাড়িঘর ভাঙার বিরুদ্ধে রায় দিছিল। সেই রায় অগ্রাহ্য কইরা এই বাটপার শুভেন্দু অভিযান চালাইতেছে। কেমন জাউরা দেখেন, দেন সিল মেরে দেন শুভেন্দুরে, জাউরা সিল মেরে দেন। এবার বুঝেছেন কশা জাহেদ আর শুভেন্দু যে মেলায় হারায় যাওয়া দুই ভাইটা একসাথে দেখেন এডিটর সাহেব। আবার সিল মারেন দুইটার উপরে, মেলায় হারায় যাওয়া দুই ভাই। আর সীমান্তে কি হইতেছে? কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, একের পর এক জায়গায়, বিভিন্ন জায়গায় বিজিবি এই পুশিন আটকায় দিতেছে। জুনের শুরু থেকে অন্তত 20টা পুশিনের চেষ্টা হয়েছে, কয়েকশো মানুষকে নিয়ে। কোচবিহারে মেখলিগঞ্জে এক রাতে 40 জন জিরো লাইনে আটকা পড়েছিল, দুই দেশের মাঝখানে। পুশিন
বা আর আইনি ফেরত পাঠানো বা ডিপোর্ট দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আইনি ফেরত পাঠানোতে কি হয়, নাম ধাম পরিচয়টা যাচাই হয়, অন্য দেশে আগে জানানো হয়, নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে হস্তান্তর হয়, দুই দেশ রাজি হয়, এটা একটা স্বীকৃত আন্তর্জাতিক আইন। আর পুশিনের কিছুই হয় না, রাতের আধারে কাঁটাতারের গেট খুলে মানুষ ঠেলে দেওয়া হয়। আন্তর্জাতিক আইনে এর একটা নাম আছে, কালেকটিভ এক্সপালশন, গণবহিষ্কার। আর এটা বেআইনি। পুশিন আর সীমান্ত হত্যা দুটোই বিচার বহির্ভূত কাজ, দেশীয় এবং আন্তর্জাতিক দুই আইনই ভাঙে। আর জোর কইরা ঠেলে দেওয়া হতভাগ্যদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে চালানো হয় প্রমাণ ছাড়াই। কিন্তু বাস্তবে ধরা পড়ে কারা? বিজেপির হিসাব অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 জানুয়ারি পর্যন্ত অন্তত 2303 জনকে পুশিন করা হয়েছে। এর মধ্যে 126 জন ভারতীয় নাগরিক, 38 জন মিয়ানমারের নাগরিক। বুঝলেন তো, যাদের বাংলাদেশে বলে ঠেলে দেওয়া হইতেছে তাদের ভেতরে ভারতের নিজেদের নাগরিক আছে, এমনকি মায়ানমারের মানুষ আছে। এরা পশ্চিমবঙ্গ আর আসামের বাংলাভাষী মুসলিম। এদের একমাত্র অপরাধ তারা বাংলায় কথা বলে। আর কষা জাহেদ বলে ইচ্ছা কইরা পাঠাইতেছে না ইন্ডিয়া। কিরকম জাউরার জাউরা দেখেন। এটা বলে নতুন না, এটা একটা ইতিহাস, এটা একটা প্যাটার্ন। কেমন ইতিহাস? আপনাদের নিয়ে যাব 2003 সালে সাতগাছি, কোচবিহার, মাথাভাঙ্গা থানা। 2003 সালের ফেব্রুয়ারি 213 জন মানুষকে জিরো লাইনে আটকে রাখা হইল। এরা ছিল মূলত সাপুরে সম্প্রদায়ের মানুষ। এর ভিতরে 80 জন বাচ্চা আর 65 থেকে 68 জন নারী। ভারত বলে এরা বাংলাদেশি, পাঠায় দাও। তখনকার বিডিআর বলে এরা বাংলাদেশি না। দুই পক্ষই নিতে অস্বীকার করে। 6 দিন শীতের খোলা আকাশের নিচে ঠিক মতো খাবার নাই, পানি নাই, পেশাব পায়খানার ব্যবস্থা নাই, চিকিৎসা নাই, বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হইল। তারপরে 6 তারিখ ভোরে মানুষগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। কই গেল কেউ জানে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর কইছিল স্বেচ্ছাচারী গণবহিষ্কার। 2003-এ কেন্দ্রে কারা ক্ষমতায় ছিল? ভারতের অটল বিহারী বাজপেয়ী সরকার, বিজেপি। অর্থাৎ পুশিনের সাথে বিজেপির সম্পর্ক আজকের না, 23 বছরে পুরানো। না কংগ্রেসের আমলে পুশিন ঘটিছে সেই 1964 সাল থেকে। একটা আইন আছে, ফরেনার্স ট্রাইব্যুনাল। ফরেনার্স ট্রাইব্যুনালটা কি? নামটা শুনলে মনে হয় আদালতের মতো একটা ট্রাইব্যুনাল টাইপের ব্যাপার। না, এটা পুরাপুরি আদালত না, এটা একটা আধা বিচারিক সংস্থা। ইংরেজিতে এটাকে কয় কোয়াসি জুডিশিয়াল বডি। মূলত আসামে চলে। কাজ একটাই, ঠিক করা কে ভারতীয় আর কে বিদেশি। এর জন্ম 1946 সালের পুরানো ফরেনার্স অ্যাক্ট থেকে। আর 1964 সালের সরকারি আদেশে এই ট্রাইব্যুনালটা একটা আইনি রূপ পায়। অর্থাৎ এইটা ব্রিটিশ আমলের আইনের গর্ভে জন্মানো একটা যন্ত্র। এখন আসল মায়ের পাশটা শোনেন, কারণ এইখানে গোটা খেলাটা আছে। সাধারণ আদালতের নিয়ম কি? যে অভিযোগ করে তারাই প্রমাণ করতে হয়, তাই না? চোর বলতে হইলে আগে চুরি প্রমাণ করতে হয়, তাই না? কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনালের নিয়মটা উল্টা। এখানে রাষ্ট্র আপনারে বিদেশি প্রমাণ করে না, আপনারে নিজেরে ভারতীয় প্রমাণ করতে হয়। আইনের ভাষায় একে বলে বার্ডেন অফ প্রুফ। এটা আসামির ঘাড়ে। অর্থাৎ আপনি দোষী যতক্ষণ না নির্দোষ আপনি নিজে নিজে প্রমাণ করতে পারেন। কিভাবে কাজটা শুরু হয়? কিভাবে? পুলিশ একটা সন্দেহের রেফারেন্স পাঠায়, কিংবা ভোটার তালিকায় নামের পাশে একটা ডি অক্ষর বসায় দেয়। ডি মানে ডাউটফুল, সন্দেহজনক। সন্দেহজনক ভোটার, ব্যাস, কোনো তদন্ত লাগে না, প্রমাণ লাগে না। সন্দেহের ভিত্তিতে একজন মানুষের ট্রাইব্যুনালে টানা হয়। আর তখন তার সারা জীবনের কাগজপত্র জোগাড় করে প্রমাণ করতে হয় সে ভারতীয়। ভাবেন একবার, আপনার বাবার জন্মের কাগজ, দাদার জমির দলিল, গরিব অশিক্ষিত একজন বাঙালি মুসলিম কৃষক বা শ্রমিক এই কাগজ পাবে কই? একটা বানান ভুল থাকলে, একটা তারিখের গরমিল, আর সেটাতে মারাত্মক ধরে বিদেশি ঘোষণা করে দিতে পারে গুয়াহাটির আদালত। আর একবার বিদেশি ঘোষণা হইলে আটক, তারপরে কাঁটাতারের ওই পারে পার করে দাও। এই ট্রাইব্যুনালের সদস্যরা আবার স্থায়ী বিচারক না, রাজ্য সরকার চুক্তিতে নিয়োগ দেয়। আর করে কি, এদের উপরে একটা চাপ থাকে, কত বেশি মানুষকে বিদেশি ঘোষণা করতে পারলো তার উপরে এদের পারফরমেন্স মাপা হয়। তাহলে বুঝতে পারতেছেন এটা নিরপেক্ষ বিচার না, এটা একটা ছাঁকনি, যেটা বানানো হয়েছে নির্দিষ্ট একদল মানুষকে সাইকা বাইর করে দিতে। জানুয়ারি 2025 পর্যন্ত এই ট্রাইব্যুনাল প্রায় 1,66,000 মানুষকে অনিয়মিত অভিবাসী ঘোষণা করছে, অভারতীয় ঘোষণা করছে। 1,66,000, এটা গোটা শহরের মানুষের সমান। কাগজ কলমে রাষ্ট্রহীন করে দিছে। ইন্ডিয়া যেটা করতেছে এটা ভয়ঙ্কর কাজ। গরিব মানুষ এত পেপার সার্টিফিকেট এসব কি বুঝে? বাংলাদেশে যদি বাংলাদেশের গরিব হিন্দুদের, যাদের ভিটামাটি নাই, তাদের কাছে পেপার সার্টিফিকেট চায়, তাদেরকে হ্যারাস করা শুরু করে। আর ভারত থেকে অবৈধভাবে যারা আসতেছে এই ওসিলায় এদেশে গরিব হিন্দুদের ধরে ধরে বর্ডারে নিয়ে যায় যদি ঠেলে দেওয়ার চেষ্টা করে, ব্যাপারটা কি কেমন অমানবিক হবে দেখেন। কোনো সুশীল, কষা জাহেদ, বিএনপির মুখে এই সমস্ত শুনবেন না।
কোনো আন্তর্জাতিক মিডিয়াতে এই সমস্ত কিছু পাবেন না। কোনো মুসলিম দেশ এই কাজ করলে দেখতেন সবাইকে আউকাউ লাগাই দিত। কিন্তু একটা মজার জিনিস কি জানেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পুশিন হয় না। কেমনে? ইন্ডিয়া 1980 দশক থেকে হাজার হাজার মানুষকে পুশ ব্যাক করে আসতেছে। ক্ষমতায় কে? এরশাদ আর জিয়া। 2003-এর বড় হয় পুশিন। ঢাকায় তখন কে ক্ষমতায়? খালেদা জিয়ার সরকার। আর এখন 2026 আওয়ামী লীগের আমলে একটাও পুশ ব্যাক হয় না। এর সাথে মিলান শান্তি বাহিনী কখন হয়? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। এটা কি নিছক কাকতালীয় ব্যাপার? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দিল্লি পুশিন এড়ায় চলে, কারণ এতে বন্ধু সরকার বিব্রত হয়। আর আওয়ামী লীগ না থাকলে দিল্লির খরচ কমে যায়, তখন ঢাকা শত্রু হইয়া যায়, চাপে রাখা যায়, আবার ভিতরে হিন্দুত্ববাদী বহুত চাঙ্গা করা যায়। এক ঢিলে দুই পাখি। হিউম্যান রাইটস ওয়াচ নিজেই বলছে পশ্চিমবঙ্গ আর আসামের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দার জন্য এই অভিযান জোরদার করা হয়েছে। এইবার আসেন দেখি ইন্ডিয়ার যে যুক্তি, এটার জাউরামু আর লুথার কিং এর সরকারের বাগাড়ম্বরটা দেখি। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলো, তার পরের দিন 5ই মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল কইল যে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর পুশিন ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে। করা কথা। হ্যাঁ, হুমায়ুন কবির পররাষ্ট্রবিদেশক উপদেষ্টা ও কইল যে সীমান্তে মানুষ মারা হইলে বা ঠেলে দেওয়া হইলে আমরা বৈশা বৈশা দেখব না। ওরে বাবা রে! হ্যাঁ, তালেবর হ্যাডোমের। হ্যাঁ, আর কষা জাহেদ কয় সম্পর্ক মেরামত করবে, প্রতিরোধের কূটনীতিও করবে, আবার সম্পর্কের মেরামতের কূটনীতিও করবে। দুইটা একসাথে চলে না। সরকার পুশিন নিয়ে তো বসে আছে, তো পুশিন তো করতেছে নানা জায়গা থেকে। বসে আছিস কেন হারামজাদা? মাদার আছিস কেন? ইন্ডিয়ান হাই কমিশনারকে দায়িকায় জিজ্ঞেস করা দরকার ছিল এসব কি হইতেছে। জাতিসংঘে দৌড়াদৌড়ি করতেছে না কেন? হ্যাঁ, দোভালরে তো রজার খলিল দাওয়াত দেয়, ইন্ডিয়া গিয়ে নায়র খেয়ে আসলো সবাই মিলে, আবার কয় বৈশা থাকবো না। জাউরামির সীমা পরিসীমা নাই, ফাউলের ফাউল। বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান আছে, পাশায় লাথি দিয়ে বাইর করে দেওয়া হচ্ছে না কেন? এদের জন্য ডিটেনশন সেন্টার বানানো হইতেছে না? ধর বাংলাদেশি ধর বইলা যে শুভেন্দু ধাওয়া দিছিল, দেখেন আবার এই রিটেশ সাহেব। सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी मुसलमान, हिंदू দেখেছেন? আমরা বলি এখন পাবলিকরে ধর, অবৈধ ইন্ডিয়ান ধর কইয়া ধাওয়া দিতে কমো। ওই আবার জাতিসংঘে নাকি রজার খলিল কিবা হইছে, বাংলাদেশের সফট পাওয়ার নাকি আকাশে তুলিছে। হয়তো জাতিসংঘে যায় কিছু করে না কেন? জাতিসংঘের একটা নীতি আছে, একটা ফ্রেঞ্চ শব্দ, নন রিফুলম নাম। যাচাই ছাড়া বিচার ছাড়া কাউরে জোর করে সীমান্তের ওপারে ঠেলা যায় না। এটার মানে হইতেছে এই আইন। এটা আন্তর্জাতিক প্রথাগত আইন। জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশ চাইলে এই ইস্যু তুলতে পারতো, তোলে নাই কেন? কিছুই করে না কেন? আর কয় বৈশা থাকবো না। হ্যাডোমের জাউরা। এখন আসেন যুক্তির কথায় আসি। ইন্ডিয়া বলে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজের খোঁজে ভারতে ঢুকতেছে। আচ্ছা, ঢুকবে কেন? মানুষ তো গরিব জায়গা থেকে ধনী জায়গায় যায়। বাংলাদেশ কি ভারতের এই সীমান্তবর্তী রাজ্যগুলোর চাইতে গরিব? আসেন সংখ্যায় দেখি। বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখন $2,500 থেকে $2,600। এই সংখ্যাটা মাথায় রাখেন। এবার সীমান্তের ওপারে তাকান, পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের সবচেয়ে উন্নত রাজ্য, যেটা গর্ব কইরা দেখায়, তাদের মাথাপিছু জিডিপি কত? প্রায় $2,100, মানে বাংলাদেশের চেয়ে নিচে। আর বিহার ভারতের সবচেয়ে গরিব রাজ্য, মাত্র $1,100 ঘরে, বাংলাদেশের প্রায় অর্ধেক। এই বিহার থেকে কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক যায় সারা ভারতে ছড়ায় পড়ে। বাংলাদেশের সীমান্তে ভারতের যে রাজ্যগুলো, সে রাজ্যগুলো তো সবচেয়ে গরিব। কোন দুঃখে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গ বা আসামে যাবে বা বিহারে যাবে? যাদের ধরা হয়েছে তারা কই কাজ করতো? হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে এরা পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা, দিল্লিতে যাওয়া বাঙালি মুসলিম। তো গুজরাট, মহারাষ্ট্র এগুলো তো ধনী এলাকা, শিল্পোন্নত রাজ্য, অর্থাৎ শ্রমিকেরা ধনী রাজ্যে যাইতেছে গরিব রাজ্য থেকে, আর সেখানে ধরা পড়তেছে। এই শ্রমিক নেয় তারা, তাদের যখন কনস্ট্রাকশনের কাজ থাকে, যখন সস্তা শ্রমিকের দরকার পড়ে, তখন তারা শ্রমিক নেয়। তারপরে কাজ শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, তখন বলে এরা বাংলাদেশি। দরকারের সময় সস্তা শ্রমিক, ভোটের সময় শত্রু। বাংলাদেশের ইকোনমিতে ইন্ডিয়ার চাইতে খারাপ না। আমাদের লোকেরা মধ্যপ্রাচ্যে যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, ইউরোপ যাবে, আমেরিকায় যাবে, কোন দুঃখে ইন্ডিয়া যাবে? তো ভারত বাংলাদেশে অনুপ্রবেশকারী পাবে কই? পায় না তো। তাই নিজেদের নাগরিককেই ধরতে হয় বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে, ধইরা পাঠায় দেয়। যারা আছে ওইখানে সবগুলো ইন্ডিয়ান, তারা নিজেরাই বলে। 3টা জিনিসের উপরে নির্ভর করে শ্রমিকেরা কোথায় যাবে: মজুরি, মর্যাদা আর চাকরি। প্রথমে মজুরি আর মর্যাদা। বাংলাদেশে একজন রিক্সা চালক দিনে
ভালো রোজগার করে, নগদ প্রত্যেক দিন হাতে, কোনো বস নাই, কোনো বিশেষ দক্ষতা লাগে না। একটা গবেষণা বলতেছে ঢাকা একজন রিক্সা চালকের আয় গার্মেন্টসের ন্যূনতম মজুরি প্রায় 5 গুণ হইতে পারে, এমনকি একজন পুলিশ কনস্টেবলের চাইতেও বেশি। তো এটা তো স্যার টাকা না, এটা একটা স্বাধীনতা। একজন তরুণ চালক গবেষকরা বলছিল মাসে 15,000 টাকা, এটা তো সরকারি চাকরির বেতনের মতো। এই স্বাধীন রোজগারের সুযোগ ভারতের গরিব রাজ্যে একজন অদক্ষ শ্রমিকের আছে? নাই। এবার নারীর কথা বলি, এটা আসল জায়গা। বাংলাদেশে গার্মেন্টস খাত প্রায় 40 থেকে 45 লক্ষ শ্রমিককে কাজ দেয়, যাতে বিরাট অংশ নারী। অনেকে বলে 85% নারী। এটা ফর্মাল চাকরি, নির্দিষ্ট মজুরি আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, নিয়োগপত্র আছে, কারখানায় পরিচয় আছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিজের রোজগার, মজুরি কম, শোষণ আছে, ট্র্যাজেডি আছে রানা প্লাজার মতো, সেগুলো সবই সত্য, কিন্তু কাঠামোটা ফর্মাল। আর নারীর হাতে নিজের আয়। এখন পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, সেখানে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ মাত্র 33% করে, জাতীয় গড়ের নিচে। আর নিয়মিত বেতনের ফর্মাল চাকরিতে নারীর হিস্সা কমতেছে, কয়েক বছরে 18% থেকে 9% নেমে গেছে। আর এর বদলে বাড়তেছে নিম্ন মজুরির অনানুষ্ঠানিক কাজ, নন ফর্মাল কাজ। আর পশ্চিমবঙ্গ নিজেই কাজের খোঁজে রাজ্য ছাড়া মানুষের সংখ্যায় ভারতের শীর্ষের দিকে। তো একজন বাংলাদেশি নারী যে গার্মেন্টসের তুলনামূলক সম্মানের স্বাধীন ফর্মাল চাকরি করতেছে, সে কেন সীমান্ত পাড়ি দেয়া এমন একটা রাজ্যে যাবে যেখানে ফর্মাল চাকরি নেই, যেখানে তাকে বাসায় জিগিরি করতে হবে? শ্রম তো সম্মান আর মজুরির দিকে যায়, উল্টা দিকে তো যায় না। বাংলাদেশে একটা একক খাত, এই গার্মেন্টস খাত, যত মানুষের ফর্মাল চাকরি দেয়, পশ্চিমবঙ্গে সেই মাপের রপ্তানি শিল্পই নাই। উল্টা পশ্চিমবঙ্গ থেকে মানুষ বাইরে হয়ে যাইতেছে। তাইলে শ্রম কোন দিকে বইবে? মানুষের মর্যাদার চাকরি চাইলে জিগিরি করতে যাবে সীমান্ত পাড়ি দিয়া। বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান কি করে? মাদারবোর্ড, কষা জায়েদ আছে? কোনো উত্তর আছে? আর এই যে শুভেন্দু যে ধর বাংলাদেশি ধর বলে, কারে সে দাওয়া করতেছে? এই পুশিন কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভারতের ভেতরের ভোটের রাজনীতি আর আঞ্চলিক দাদাগিরির একটা পুরানো হাতিয়ার। সেই 1980 থেকে 2026 একই ছকে বারবার ফিরে আসে। আর ঢাকার পছন্দের সরকার না থাকলে এর লাগাম খুইলা যায়। আর সেই মানুষগুলোর অপরাধ কি? একটাই অপরাধ, তারা বাংলায় কথা বলে আর ধর্মে মুসলমান। নোম্যান্স ল্যান্ডে দুই ধারের কাঁটাতারের মাঝখানে আটকা পড়ে আছে সেই মানুষগুলা, যাদের অনেকেই আসলে ভারতের নাগরিক, অসহায় নাগরিক, যার ভিতরে আছে নারী, শিশু, বৃদ্ধ। খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। তোমরা কি ওখানে স্কুলে পড়তাম? হ্যাঁ, আমরা ইন্ডিয়া স্কুলে পড়তাম। কোন ক্লাস? 6। মাঝে মাঝে না খুব অসহায় লাগে। এই কি মুসলমানের নিয়তি সারা দুনিয়ায়? গাজার দিকে তাকান, কিছু করতে পারি না। ইরানের দিকে তাকান, কিছু করতে পারি না। রোহিঙ্গাদের দিকে তাকান, 10 বছর ধরে আমাদের ঘাড়ে আছে, কিচ্ছু করতে পারি না, ফিরিয়ে দিতে পারি না। আর এখন আমাদের নিজেদের ভাষার মানুষ, ভারতীয় বাংলাভাষী মুসলমান নোম্যান্স ল্যান্ডে এসে আটকা। আর আমিও কিছু করতে পারি না। একটা সভ্যতা, একটা উম্মা, যাদের এত টাকা পয়সা, যাদের এত বড় বড় শেখ, যাদের এত ইতিহাস, এত গৌরব, আজ তাদের সন্তানেরা, তাদের ভাইয়েরা কাঁটাতারের মাঝখানে দাঁড়ায় আছে। কোনো দেশ তাদের নিতে চায় না। কিন্তু একটা জিনিস আমরা পারি, আমরা মনে রাখতে পারি আর বলতে পারি, আমরা দলিল করে রাখতে পারি, যাতে কেউ একদিন বলতে না পারে আমরা জানতাম না, আমরা দেখি নাই। ওই কোলের বাচ্চাটার মুখ, ওই বুড়া মানুষটার চোখ, অন্তত ওইটুকু মনে রাখি। এইটুকুই আজ আমাদের হাতে। ওই মানুষগুলোর জন্য একটু দোয়া করেন, খোদা তাআলা তাদের হেফাজত করুক। তারা যেন সসম্মানে একদিন তাদের নিজেদের ভিটায় ফিরে যেতে পারে, সেই কামনা করি। আপনি যে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ করছেন ব্যারিস্টার ফুয়াদ, যেটি পুলিশ কর্মকর্তাদের বদলি টদলি বা পোস্টিং ইত্যাদির বিষয়ে, বা ব্রিফকেস ভরে টাকা দেওয়ার কথা বলছেন, সচিবালয়ের কথাগুলো বলছেন, এগুলো আসলে শুনছি আমরা। আবার ডিরেক্ট অভিযোগও আসছে। আপনি বিরোধী দলের এমপিদের কথা বলছিলেন, হাসনাত এবং এমপি নন, আসিফ মাহমুদ সজীব, তাদের বিরুদ্ধে জেলা পরিষদের প্রশাসক তিনি অভিযোগ করছেন। তার আগে, মানে আমি জাস্ট দুর্নীতির অভিযোগগুলোর কথা বলছি, তার আগে ধরুন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বলেছিলেন 8 উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তার কাছে আছে। আসিফ মাহমুদের চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ নাকি যাকে গ্রেপ্তার করা হয়েছে সে দিতে পারেন। এইরকম এত দুর্নীতি, অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে কেউ কেন ঘাটালো না? এটা কি আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা অবশ্যই আছে। কারণ হচ্ছে যে আপনার চুরির খবর যেমন আমার কাছে আছে, আমার খবরও তো আপনার কাছে আছে।
আমরা চোরে চোরে মাসতুতো ভাই না, আমরা একই অফিসে গিয়ে তো চুরি করেছি। আপনিও করেছেন, আমিও করেছি। আপনি যে দোকানে গিয়ে মুদির দোকানদারি করেন, সদা কেনেন, আমিও তো ওই দোকানে গিয়ে সদা কিনি। আপনি যে দেশে যে ফ্লাইটে ঘুরতে যান, আমিও তো সব দেশে ঘুরতে টুরতে যাই। আপনি যে সব দেশে গিয়ে মরার জন্য চিকিৎসা নেন, আমিও তো মরতে মরতে ওইখানে যাই। তাহলে আপনার বেডরুমের খবর যেমন আমি জানি, আমার বেডরুমের খবর তো আপনি জানেন। এই জন্য ওই হালকাও করে, কিন্তু কেউ কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতে রাজি না, কারণ জানে যে সবার কাছে সবার তথ্য আছে। যিনি বলছেন তার ওই লেভেলের মোরাল গাটস থাকলে সে তথ্য প্রকাশ করত। তিনি এই বক্তব্য যেদিন দিয়েছেন, ঠিক সেদিন রাতেই আমি টেলিভিশনে অন রেকর্ড বলেছি যে এইটা পাবলিশ করেন, আপনি লিখিত, এটা আপনার নাগরিক হিসাবে দায়িত্ব, এইটা আপনি দুদককে জানানো রাষ্ট্রের স্বার্থে। লেখেন নাই তো, অভিযোগ করেন নাই তো, জানান নাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে ওনাদের মোরাল ইন্টেগ্রিটি আসলে কোয়েশ্চেনেবল। এবং এটা হওয়ার কারণে যেটা হচ্ছে, মুখে মুখে অনেক কিছু বকাওয়াজ বলে টলে এইটা সেটা, কিন্তু আসলে দিন শেষে কিছু করছে না। ইনস্টিটিউশন ওয়াইজ দেখেন, আপনি যে এগুলোকে এক্সপোজ করবেন, আপনার তো প্রতিষ্ঠান লাগবে, কার মাধ্যমে এক্সপোজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ আগের আমলের মতো আচরণ শুরু করেছে, সরকারি দলের বিরুদ্ধে মামলা নিতে চায় না, উপর থেকে না বলা পর্যন্ত দেখবেন। অলমোস্ট সারা দেশে একই প্যাটার্ন। আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টাকা নিয়ে মিছিল মিটিং করতে দেয়, আবার পুলিশ দিয়ে গ্রেফতারও করায়। দুইটাই করতেছে, দুইটা দিয়ে তারা বাণিজ্য করতেছে। আর সারা দেশে তো চাঁদাবাজির যে স্বর্গ রাজ্য তৈরি হয়েছে, ঘুষ বাণিজ্য, এটা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এগুলো পত্রিকাতে আসতেছে না কেন? এই প্রশ্নটা আমারও। কারণ বাংলাদেশের অনেক গণমাধ্যম যারা দুর্নীতি বিরোধী রিপোর্ট করে অনেক প্রমিনেন্ট হয়েছেন, বিভিন্ন জনকে হত্যাযোগ্য করেছেন, তারাও তো এগুলো নিয়ে কথা বলছেন না। তাদের কাছে যেটা আমি জানি, যেটা মাসুদ ভাই জানে, সেটা ওনারা জানেন না। সকল রেকর্ড যদি ছাড়িয়ে যায়, তাহলে মানে এই কয়েক মাসে যদি সকল রেকর্ড ছাড়িয়ে যায়, আমরা 17 বছরের আমলের গণ অভ্যুত্থান করে সরকার পরিবর্তন করে আসলাম, এত কিছু করলাম, তারপরে এই সরকারের এই সকল রেকর্ড ছাড়িয়ে গেল। মানে আমি আপনার কাছে আবার আসবো, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ফাংশনাল জায়গা একই লোক তো আছে, সরকারের তো আপনার উপরের জায়গাটা এটা কি আসলে ম্যাটার করে? সরকার কি আছে, সরকারকে চালাচ্ছে, তাই তো? সে ঠিক আছে, কিন্তু সবাই মিলে ঝিলে তো সরকার তো শুধুমাত্র নির্বাচিত কয়েকজন না। জি, এই যে মাসতুতো ভাইয়ের আলোচনা আমি আরেকটু আসবো, কিন্তু যারা মাসুদ কামালের কাছে যে প্রশ্ন ছিল, আপনি আসলে ভালো দিক কি থাকেন, যেমন বলেছিলাম, আবার ব্যারিস্টার ফুয়াদও আপনার কাছে সেই প্রশ্নটা করলেন, এবং তারপরে খুবই ছোট করে বিরোধী দলের পারফরমেন্স আপনার কাছে শুনবো, দুটাই। আচ্ছা, আমি একটা কথা বলি। ধরেন আপনি একটা আম গাছের বিচি বললেন, তাই আমি বললাম এটা ভালো কাজ হয়েছে, আম গাছের বীজ বপন করা হয়েছে, ছোট একটা চারাও গজিয়েছে, আমি ওটাও বললাম এটা ভালো কাজ হয়েছে। আপনি বললেন যে আম কই, আম তো পাই না, তাহলে ভালো হলো কেমন? মাঝখান থেকে জায়গা নষ্ট হয়েছে, এটার পিছনে আমার শ্রম যাচ্ছে তো এটা বলবো যে এখন কোশ্চেনটা হলো, জানেন আমি ওই জন্যই বললাম কিছু কিছু জিনিস হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে খাল কাটা হচ্ছে না, আমরা কিন্তু খাল কাটার সবাই সমালোচনা করছি। খাল কাটা যখন প্রথমবার হয়, তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার মনে আছে। খাল কাটার কিছু কিছু পজিটিভ দিক কিন্তু আছে, এটা বুঝবো কখন জানেন? শীতকালে, যখন নাকি বর্ষাকাল না থাকবে। এখন তো বর্ষাকালে শুরু হলো এই কাজটা, পানি কিন্তু কিছু জমবে, এখানে খালগুলোতে কিছু পানি থাকবে, এটার একটা সুফল কিন্তু আমরা পাবো। তো এখন আপনি যদি বলেন এখন খাল কাটার দরকার, পানিতে এমনি আছে, এখন বর্ষাকাল তো, এখন আমি এটা বুঝবো না। কিন্তু এরকম কিছু দীর্ঘমেয়াদী কাজ কিন্তু আছে রে ভাই। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, শেখ হাসিনার আমলে উনি ওনার সামাজিক যে নিরাপত্তা বলয় যেটা তৈরি করেছিলেন, ভালো মানুষ ছিল, কিন্তু বৃদ্ধ একটা গরিব মানুষ। আমার কাছে একজন এক ড্রাইভার বলতেছিল, একদিন আমি একটা চ্যানেলে যাচ্ছিলাম, ওই চ্যানেলের একজন ড্রাইভার বলতেছিল যে তার 2 বাচ্চা হয়েছে। প্রথম মেয়ে যখন হয়, তখন উনি 3 দফায় মাতৃত্বকালীন ভাতা হিসেবে 24,000 টাকা পেয়েছে। আমি শেখ হাসিনা এত সমালোচনা করতাম, কিন্তু আমি জানতামই না যে শেখ হাসিনার সরকার একজন গরিব মানুষের যখন বাচ্চা হয়, তখন তাকে 24,000 টাকা ক্যাশ দেয়। আমি জানতাম না। তো আমার তো অজ্ঞতা আছে ভাই, আমরা কিন্তু অর্ধেক জানি চিল্লাচিল্লি আরম্ভ করে দিই। তো এটা তো শেখ হাসিনার খারাপ এসেছে, বললাম ওরা অনেক খারাপ ছিল ভাই, কিন্তু পৃথিবীতে আপনি একটা মানুষও পাবেন না যে মানুষের সব খারাপ, আবার আরেকটা মানুষ পাবেন না যে সব ভালো। ভালো মন্দ মিলাইতে মানুষ। তো যেটা আমার কাছে বেশি মন্দ লাগে, তখন আমি তাকে বেশি মন্দ করি। তো ও বলতেছে আমি আমার প্রথম সন্তানের ক্ষেত্রে পেয়েছি, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাইনি। আমি কেন পাঠাই, কেন
ওই কি যখন নাম টাম নিয়ে গেছে তার কিছুদিন পরেই ডক্টর ইউনূসের সরকার আসছে, হাসিনা বিদায় হয়ে গেছে, নাম নিয়ে গেছে তো তাকে তো আর পাইনি। আমি কেন সমস্যা নেই ওই কোটা নাকি পরে আমি জানি না বন্ধ হয়েছে কিনা, এটা আমাকে একজন চ্যালেঞ্জ করে ড্রাইভারের নামও বলতে পারবো, তো উনি আমাকে এই কথা বলেছেন। তো এখন এরকম অনেকগুলি ক্ষেত্রে, বিধবাদের ক্ষেত্রে, বৃদ্ধাদের ক্ষেত্রে উনি কিন্তু নানা ধরনের মানে তার সোশ্যাল নেটের আওতায় কিন্তু ওদেরকে আনা হয়েছে। তো এখন ওইগুলি যদি আমি বলতাম এত টাকা অপচয় করছে রাষ্ট্রের, হ্যাঁ অপচয় হচ্ছে, অপচয় তো আরো বেশি হচ্ছে। কিন্তু এখন যে তারা যে কার্ড দিচ্ছে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে এই কার্ডে টাকা কোথেকে আসবে। তো টাকা যদি না দিতে পারেন, না আনতে পারে, তাহলে এটা ওনাদের দোষ, ওনাদের ব্যর্থতা, তখন আমি সমালোচনা করবো। কিন্তু পাইলট ভাবে এখন যারা চালাচ্ছে তারা এটুকু তো চলছে, এবং যারা কৃষি কার্ড পেয়েছে, যারা ফ্যামিলি কার্ড কিন্তু এটা পেয়েছে, এটা বাস্তবসম্মত তো? ব্যারিস্টার ফুয়াদ যেটি প্রশ্ন তুলছিলেন যে আসলে এতগুলো আচ্ছা, কার্ড আমার দেয়া, কথা হচ্ছে, যদি বাস্তব না হয়, যখন না হবে তখন আমি বলবো ওটা না হইতে কিন্তু আমার 5 বছর ওয়েট করতে হবে না, আমরা 1 বছরের মাথায় বুঝতে পারবো। আমি ওই জন্যই বলছি আমরা 1 বছরের মাথায় বুঝতে পারবো আপনি পারবেন কি পারবেন না, না পারলে তখন বলবো। কিন্তু আমি এটা হিসাব করছি পারবে না, আমি সমালোচনা করলাম, সরকারের কাছে যান, উনি আপনাকে হিসাব করে দেখে দেবেন উনি পারবে। তাহলে হিসাবটা খাতায় কলমে না করে বাস্তবে দেখি না। হিসাবটা অবশ্য আমরা পাই নাই। আমরা মনে হয় সংসদে যতটুকু মনে পড়ছে বিরোধী দলের একজন সংসদ সদস্য জিজ্ঞাসা করেছিলেন যে কোথা থেকে আসবে টাকার উৎস, মানে এটা কিন্তু স্পষ্ট হয় নাই সংসদে। আমার যেটা ধারণা শেখ হাসিনার আমলে উনি যে সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো করতেন সম্ভবত ওইখান থেকে ওগুলো অনেকগুলো অফ করে দিয়ে ওই সবগুলি মনে হয় কার্ডের আওতায় আনবে, এটা আমার ধারণা। ওখানেও কিন্তু হিউজ অ্যামাউন্ট টাকা উনি কিন্তু দিতেন, তো ওই টাকাগুলি হয়তো ওনারা ওই জিনিসগুলো হয়তো চলবে অথবা অন্যভাবে করবে, কিন্তু এই নেটে নিয়ে আসবে, এইভাবে হয়তো আনবে, এই নামে হয়তো আনবে, আমি জানি না কি করবে তারা। আমার সঙ্গে তার এগুলো আলাপ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই মানুষের হাতে, অভাবী মানুষের হাতে বা তাদের হাতে টাকা যাবে, খুবই ভালো ব্যাপার, কিন্তু কিভাবে যাবে প্রশ্নটা আসলে রয়েই যাচ্ছে। আপনি একটু বিরোধী দলের পারফরমেন্স খুব ছোট্ট করে বলবেন। না, আমার বিরোধী দলের পারফরমেন্স একই কথা, যে মাত্র তো 3 মাস, তবে বিরোধী দলের পারফরমেন্স এক জায়গায় আমি একটু পছন্দ করি, যে বিরোধী দল মনে করেন আমরা তো গত ধরেন 2014 পর থেকে জাতীয় সংসদে যেটা বিরোধী দল আছে এটি ভুলে গেছিলাম। বিরোধী দল কেমন হয় এটাই আমরা বুঝতাম না আসলে। হ্যাঁ, তো ওইটা হয়তো এরকম হবে না মানে আমরা প্রথম অধিবেশনে যতটুকু যা দেখেছি, ওই একটা কথা আছে না যে বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্র মেদিনী, এখন সব ক্ষেত্রে যারা কিন্তু বলতেছে তাও কিন্তু আমি বলছি না, মানে ওই মানসিকতা যাদের মধ্যে আছে আমি সেটাও বলছি না। কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে, কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে তারা কিন্তু প্রশ্নগুলো তুলছে। আমার কাছে এটা ভালো লাগছে যে প্রশ্নটা তুলতে হবে, আপনি প্রশ্নটা করেন, প্রশ্নটা তুলতে হবে। আর তার বাইরে সুশীল সমাজে ধরেন এত আলোচনা হলো, মানে আমরা আসলে জানতেই পারলাম না, সংসদের প্রশ্নগুলো কেউ তুললই না। ধরেন খুব শক্তভাবে হামের প্রসঙ্গ, খুব শক্তভাবে বাণিজ্য চুক্তি শুধু রুমিন ফারহানা তুলেছিলেন, সেটিও আসলো না। বিরোধী দল মানে যেগুলো মানুষ বাইরে এত আলোচনা করছে, সমালোচনা করছে, এগুলো কেন তোলা হচ্ছে না? বাণিজ্য চুক্তিটা তোলা হয় না এই কারণে, আমার যেটা মনে হয় ওই যে ডক্টর খলিল বলছিল না সবার সঙ্গে আলাপ করে এই কাজটা করছি, আমার ধারণা সবার সঙ্গে আলাপ করে তারা এই কাজটা করছে, আলাপ করে এই কাজটা করছে। যদিও ডক্টর শফিকুর রহমান একবার মিনমিন করে বলেছেন আমার সঙ্গে কথা হয়নি, কিন্তু তারপর তার দলের ভাবভঙ্গি দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, সংসদে তাদের ভূমিকা দেখে আমার মনে হয়নি যে ডক্টর শফিকের কথাটাই সত্য। আমার কাছে মনে হয়েছে ডক্টর খলিলুর রহমানের কথাটাই সঠিক, যে কারণে যেহেতু আগে আলাপ করে নিছে এখন তারা হয়তো আমি বলতে পারে যে আমি এটা পড়ি নাই, এটা হতে পারে না পড়ে করছি। তাহলেও আমি মনে করি যে তাদের এটা বলা উচিত ছিল। এটা আমি এটা হতাশ হয়েছি। হাম নিয়ে এই সরকারের পারফরমেন্স খারাপ, তারা কিন্তু হামটাকে হ্যান্ডেল করতে পারে নাই, একদমই পারে নাই। যদিও দায় চাপাচ্ছে আগের গভর্নমেন্টের উপর, হ্যাঁ টিকা না দেওয়ার দায় আগের গভর্নমেন্টের উপর, কিন্তু হামের টিকাটা এমন যে হামের টিকা দেওয়ার 2 থেকে 14 থেকে 20 দিনের মধ্যে এই টিকার কার্যকারিতা শুরু হয়ে যায়। কাজে এই গত 3-4 মাস ধরে হাম চলতে থাকবে আর আপনি পুরোনো গভর্নমেন্টকে দায় দিবেন, এটা এখন আর ধরতে টেকে না। কারণ এটা সরকারের ব্যর্থতা, ব্যর্থতা কোথায় এটা সরকারকে বুঝতে হবে, সরকারকে আইডেন্টিফাই করতে হবে। আবার শিশুর তো বয়সও হতে হবে হামের টিকা পাবার, মানে সেটাও বয়স 9 মাস। কিন্তু এটা হলো আরেকটা ইন্টারেস্টিং, আমি এই জন্যই বলি এটা একটা খুবই এক্সপার্ট লেভেলের ইনকোয়ারি হওয়া উচিত ছিল। কারণ
9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, কিন্তু এবার দেখা গেছে 3 থেকে 8 মাসের মধ্যে অনেক শিশু আক্রান্ত হয়েছে। তাহলে কেন হলো? এখন এটা অনেকে বলে ওই যে হার্ড ইমিউনিটি যেটা আছে ওটা যখন নষ্ট হয়ে যায় তখন এই ঘটনা ঘটে। ওটাও ঘটতে পারে, কারণ কোন আওয়ামী লীগ আমলে ভালোভাবে চলেছে মানে এই না যে 100% শিশুকে তারা দিতে পারছে। প্রতিবারই দেখা গেছে 90% মতো দেওয়া হয়েছে, আর বাকি 10% তারা কিন্তু বাকি রয়ে গেছে। ওই 10% কে জমতে এটা কিন্তু ওই হার্ড ইমিউনিটি যেটা বলা হয়ে থাকে, যে মানে বেশিরভাগ লোকের টিকা দ্বারা হচ্ছে কভারেজে থাকছে, ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কারণে হতে পারে, আমি জানি না, আসলে এক্সপার্ট বক্তব্য এখানে নেওয়া বেশি ভালো বলতে পারবে। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ মাসুদ কামাল। আপনার কাছ থেকে ব্যারিস্টার ফুয়াদ, এই যে আপনি বলছিলেন চোরে চোরে মাসতুতো ভাই, বা যারা মাসুদ কামাল বলছিলেন যে বিরোধী দলীয় নেতা বলেছেন কিন্তু সেটা একটু মিনমিন করে, ধরেন যেটি পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা প্রতিবাদ যেটি মিনমিন করে করেছেন। আমি আসলে এই মাসতুতো ভাই এবং মিনমিন নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন সম্প্রতি আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিস্ফোরক মন্তব্য করলেন হাতি হত্যাকাণ্ড প্রসঙ্গে। একদম স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটার সাথে জড়িত, তার নির্দেশে কাকে দিয়ে খুন করিয়েছেন সেগুলো তিনি জানেন, তিনি তথ্য ভান্ডার সত্য ভান্ডার এগুলো বলে দিলেন। কিন্তু মাসতুতো ভাই বলেই কি মানে দেশের কোথাও সেটি নিয়ে কিছু হলো না। ধরেন যখন হাতি মারা গেলেন, মানে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন একদম দেশ জুড়ে তোলপাড় ভাঙচুর কত কিছু হয়ে গেল, বিক্ষোভ আন্দোলন, মানে একমাত্র ইস্যু হাতি হয়ে গেল। এখন এত বড় একটা বিস্ফোরক মন্তব্য হয়ে গেল, সরকার তো পাত্তাই দিল না, বললো আমলে নিচ্ছে না তারা। বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, আপনাদের পক্ষ থেকে খুব শক্তপোক্ত দৃশ্যমান বা সরব কোনো অবস্থান চলমান এরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানেও কি কোনো মাসতুতো ভাইয়ের কারবার আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিএনপির পারফরমেন্সের ব্যাপারে পজিটিভ দিয়ে একটা জিনিস বলে আপনার উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে বিএনপির এই 3-3.5 মাসে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে কতগুলো সিদ্ধান্তকে ক্যারি অন করা। অনেকগুলো যারা কল করছে না, তার ভিতরে একটা হচ্ছে আপনি জানেন যে পদ্মা ব্যারেজ প্রকল্পটা পাশ করেছে, যেটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের একনেকে পর্যন্ত উঠেছিল। অ্যাডভাইজাররা আলোচনা করেছেন এত বড় একটা টাকার প্রকল্প, এটা নির্বাচিত সরকারের জন্য আমরা এজেন্ডাভুক্ত করে রেখে যাই, এবং এটা পরবর্তী একনেকের মিটিং এ বিএনপি সরকার এটা পাশ করেছে। ইটস এ ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ। আমাদের গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যার আলোচনা জারি রাখতে হবে, আমাদের একটা যৌক্তিক সিকিউরিটি ক্লোজ সহ একটা চুক্তি করতে হবে, যেটা এই বছর শেষে আপনার এক্সপায়ার করছে। এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে 111-এর কুশীলবদেরকে বিচারের মুখোমুখি করা, দেশকে বিরাজনীতিকরণ করা, দেশে গণতন্ত্র ধ্বংস করা, বিদেশি শক্তির সাহায্যে এখানে পার্টিকুলার পছন্দের অপছন্দেরকে কাউকে যোগ করা, কাউকে বিয়োগ করা, এই রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার করা। এবং আমরা আশা করব যে মানে এইটা যেন তারা বিদেশি শক্তির সাহায্যে যোগ করা বিয়োগ করা এগুলো কি বন্ধ হলো? শুধুমাত্র 111 ব্যবস্থা নিলাম শেষ, নতুন করে তো হচ্ছে না। যদি ব্যবস্থা না নেন, বাংলাদেশে বিভিন্ন এস্টাবলিশমেন্টে যারা আছেন তাদের এই অ্যাডভেঞ্চারটা বন্ধ হবে না। কিন্তু আপনি যদি ব্যবস্থা নেন, বিচারের মুখোমুখি করেন, ফিউচারে বাংলাদেশের কোনো গণমাধ্যমের সম্পাদক, কোনো টেলিভিশন, কোনো থিঙ্ক ট্যাঙ্ক, কোনো এস্টাবলিশমেন্টের ডিজি এরা কখনো এই দুঃসাহসগুলো করবার চেষ্টা করবে না। কোথাও না কোথাও খামি দিতে হবে। তো কেউ তো নামই বললেন না, আসিফ মাহমুদ, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা তো কেউ নামই বললেন না। মানে বিদেশি শক্তি শুধু বললেন বিদেশে অনেকে জড়িত আছেন, ডিপ স্টেট আছে, নামই তো বললেন। 111-এরটা অ্যাট লিস্ট তারেক রহমান 111-এর ওই সময় যেটা হয়েছিল সেটা খারাপ ছিল, এই সময় যেটা হলো ভালো হলো না, সেটা মোটেও না। যদি কেউ থেকে থাকে সেটা অবশ্যই সেটা ইনভেস্টিগেট করা হোক, বাট অ্যাট লিস্ট শুনতে হয়েছে। আমরা চাই 111-এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচারটা হোক, একসাথেই দাবিটা উঠুক, সবাই বলুক যে কারা কারা এটার সাথে জড়িত। গণতন্ত্রহীনতার জন্য যদি কেউ দায়ী থেকে থাকেন গত অ্যাডমিনিস্ট্রেশনে, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করা যেতে পারে। আর হচ্ছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রকে ডিফেন্সে স্ট্রেনথেন করবার জন্য যে আপনার চায়না, তুরস্ক, পাকিস্তান এদের কাছ থেকে সরঞ্জামাদি কেনা এবং 2030 সালের যে আমাদের মডার্নাইজেশন গোল আছে সেই পলিসিটা ক্যারি অন করা। আমাদের রাডার সিস্টেম সেট আপ করা হয়েছে। ইদানিং জানেন যে আপনি বাংলাদেশ, আমাদের একটা বিমানবন্দরে একটা রাডার সিস্টেম ছিল না। গত 55 বছর ধরে এই টোটাল ফ্লাইটের এগেনস্টে যে ইনকাম এই পুরোটা ভারত পেয়েছে। প্রত্যেকটা ফ্লাইটের এগেনস্টে মিনিমাম $500 ধরেন। আপনি গত 55 বছরে আমি কত শত বিলিয়ন ডলার লুজ করেছি। ইকুয়ালি দেখা দরকার যে এই লস্ট টাকাটা যেটা আমার পাওনা ছিল এটা কোনোভাবে ইন্টারন্যাশনাল আইনে ফেরত আনবার সুযোগ আছে কিনা সেটাও পাশাপাশি দেখা দরকার। তো এই কাজগুলো সার্টেনলি আমি মনে করি যে বিএনপি সরকার যেটা ক্যারি অন করছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেটা সার্টেনলি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। খাল কাটার কর্মসূচির সমস্যাটা কোথায় দেখেন,
মাসুদ কামাল ভাই যে সময়টার কথা বলছেন সেই সময়টা আমার নদীতে পানি ছিল। আপনি খালে পানিটা আনবেন কোত্থেকে? আপনি তো নদীতে পানি থাকা তো তার সত্য। আমার তো ভারতের গঙ্গা থেকে শুরু করে 54টা অভিন্ন নদীতে বাঁধের কারণে যেটা হয়েছে, আমার নদীতেই তো আপনার আপনার শুষ্ক মৌসুমে পানি নাই। আপনি এটা টেনেটা কি টেনে আনবেন? দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে যে 4000-এর মতো খাল যেটাকে আইডেন্টিফাই করা হয়েছে কাটবেন, তার অলমোস্ট প্রত্যেকটা খাল ইতিমধ্যে আপনার যে সরকারের কৃষি মন্ত্রণালয়, পানি ও সেচ মন্ত্রণালয়, তাদের বিভিন্ন প্রজেক্টের অধীনে ইতিমধ্যে খনন কর্মসূচি চলমান আছে। তো যে প্রজেক্টটা চলমান আছে আপনি এটাকে স্ট্রেনথেন করেন, কোনো গ্যাপ থাকলে সেই ভয়েডটা পূরণ করেন। এটাকে আলাদা প্রকল্প আকারে করবার কারণে যেটা হচ্ছে, এখানে লুটপাটের দলীয় নেতাকর্মীদের লেনদেন এবং খাওয়া দাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।